এই কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার সাথে রিলেশন করতে এসেছিস? তোর কি যোগ্যতা আছে রে যে তুই আমার সাথে রিলেশন করবি? ভাইয়া, তোমার সামনে তোমার বন্ধু আমাকে এসব কথা বলতেছে, তুমি কিছু বলতেছ না কেন? আকাশ, আমি তোর কাছে এটা কখনোই আশা করি নাই। তুই যে আমার বোনের সাথে এমনটা করবি, ছি! তোর কি যোগ্যতা আছে বলতো? আমার বোন ঠিকই বলেছে, তোর কি যোগ্যতা আছে আমাকে বল। তোর এই যোগ্যতা আছে? গত 3 বছর ধরে তো চাকরিই খুঁজতেছিস, একটা চাকরি পাইছিস যে আমার বোনকে তোর হাতে তুলে দেব? নিলয়, আমি তো তোর বোনকে ভালোবাসি, আর আমার চাকরি হচ্ছে না এটা তো তুই ভালো করেই জানিস। যেখানে যাই সেখানেই 4 থেকে 5 লক্ষ টাকা আবদার করি। এত টাকা দিয়ে যদি চাকরি করি তাহলে কি হবে, কি করব? যেদিন চাকরি পাবি, ভালো টাকা ইনকাম করতে পারবি, ভালো পজিশনে থাকবি, ওই দিন তুই আমার সামনে আর আমার বোনের সামনে এসে দাঁড়াবি। চলে যা তুই এখান থেকে। তোকে আরো 3 বছর সময় দিলাম। এই 3 বছরের মধ্যে যদি তুই কোনো চাকরি বা কোনো পজিশনে না যাইতে পারিস, তাহলে আমি আমার বোনকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব, মনে রাখিস। ঠিক আছে, আমি নিজেকে একটা জায়গায় সেটেল করব, চিন্তা করিস না। আজকের এই অপমান আমি কোনোদিনই ভুলবো না নিলয়, কোনোদিন ভুলবো না আমি। যাই এখন। এই বলে আকাশ নিলয়ের বাসা থেকে বেরিয়ে গেল। এদিকে নীলা তার ভাইকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাইয়া, আকাশের থেকে আরও কত ভালো ভালো ছেলে আমার পিছনে ঘোরাঘুরি করে, আমি তাদের পাত্তা দেই না, আর সেখানে কিনা তোমার এই সামান্য বলদ বন্ধু তাকে পাত্তা দিব? আর তার কি আছে যে তাকে পাত্তা দিব? না তো আছে টাকা পয়সা, না তো আছে বাড়ি গাড়ি, না তো আছে চাকরি, কোনোটাই তো নেই। আমি কখনো ভাবতেই পারি নাই তুই যে এতটা লোভী হবি। আকাশকে তুই চিনিস না, সে নিজেকে এমন জায়গায় দাঁড় করাবে, ওই দিন তুই যদি আকাশের সামনে গিয়েও দাঁড়াস, আকাশ তোকে চিনবে না, মনে রাখিস আমার কথাটা। এই বলে নিলয় চলে গেল তার রুমে। এদিকে নীলাও কিছু না বলে চলে গেল তার রুমে। আকাশ রাস্তাতে হেঁটে যাচ্ছে, কি করবে তার তো কোনো কিছু করা নেই। গত 3 বছর ধরে শুধু চাকরির পেছনে দৌড়াচ্ছে, কিন্তু কোনো চাকরি পাচ্ছে না। বড় বড় কোম্পানিতে ঠিকই তাকে অ্যাকসেপ্ট করেছে, 4 থেকে 5 লক্ষ টাকা দিয়ে তাকে চাকরিটা দিয়ে দিত। আকাশ এসব কথা শুনে আর চাকরিতে ঢুকলো না। সে তার যোগ্যতা দিয়ে একটা চাকরি খুঁজতেছে। রাত প্রায় 1টা। আকাশ রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে বসে আছে। এমন সময় একটা পুলিশের গাড়ি এসে থামলো আকাশের সামনে। গাড়ি থেকে বেরিয়ে আসলো কমিশনার মাসুদ। এই ছেলে, তুই এখানে কি করিস এত রাতে? তেমন কিছু না স্যার, একটু বসেছিলাম, এখনই বাসায় চলে যাইতাছি। দাঁড়া, এখানে তোকে একবার চেক করব। আকাশ দাঁড়িয়ে গেল। মাসুদ আকাশকে চেক করে বলতে লাগলো, এই ছেলে, তোর বাড়ি কোথায়? আর এই ল্যাম্পপোস্টের নিচে বসে আছিস কেন? বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? বাড়িতে তো স্যার কোনো সমস্যা হয় নাই। আসলে গত 3 বছর ধরে আমি একটা চাকরি খুঁজতেছি, কিন্তু কোথাও চাকরি পাচ্ছি না। ঘুষ ছাড়া কেউ চাকরি দিতে চাইছে না। আরে বেটা, এই দুনিয়াটা ঘুষখোর হয়ে গেছে, যেখানেই যা সেখানেই ঘুষ। শোন, এখন তো পুলিশ অফিসার নিয়োগ দিতেছে, তোর হাইট বেশ ভালো, চাইলে পুলিশে জয়েন করতে পারিস। এখানে সামান্য মাত্র একটা ফর্মে টাকা লাগবে, ফর্মটা 50 টাকা দিয়ে কিনলেই পারবি। ঠিক আছে স্যার, কালকে না হয় একটা ফর্ম কিনে আবেদন করে আসবো। এখন তাহলে আমি যাই বাড়িতে। মাসুদ আর কিছু বলল না, আকাশকে ছেড়ে দিল। এদিকে আকাশ হাঁটতে হাঁটতে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আকাশের ছোট বোন এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, ভাইয়া, তোমার কি হয়েছে? তুমি এত রাতে বাসায় ফিরলে কেন? আর বলিস না, নিলয়দের বাসায় একটা পার্টি ছিল, ওইখান থেকে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। তা তুই এখনও ঘুমাস নাই কেন? যা গিয়ে ঘুমিয়ে পড়। তোমার জন্য অপেক্ষা করছিলাম, এখন তুমি চলে এসেছো, এখন ঘুমাবো গিয়ে। মায়েশা চলে গেল। এদিকে আকাশও যেতে লাগলো তার রুমের দিকে। এমন সময় তার আব্বু আম্মু রুম থেকে কিছু কথা শুনতে পেল। কথাগুলি ছিল এমন, জানো আকাশের আম্মু, এবার মনে হয় আমাদের উত্তর পাড়ার জমিটা বিক্রি করে দিতে হবে, কারণ আমার যে পেনশনের টাকা ছিল ওগুলো তো শেষ হয়ে গেছে।
কালকে যদি জমিটা বিক্রি না করি, মনে হয় না আমাদের কপালে ভাত জুটবে। আকাশ তো কম চেষ্টা করতেছে না চাকরির জন্য। যেখানে যায় সেখানে 4 থেকে 5 লক্ষ টাকা চায়। যেটা ভালো হয় ওইটাই করো। ওই জমি বিক্রি করে হয়তো 5 থেকে 7 লাখ টাকা পাবে। ওই টাকা আকাশকে দিয়ে দাও। আকাশ অন্তত চাকরি করে আমাদের খরচটা চালাতে পারবে। আর কিছুদিন দেখি আকাশের যদি চাকরি না হয়, না হলে 4 থেকে 5 লক্ষ টাকা না হয় আকাশের হাতে তুলে দেব। এখন ঘুমাও তাহলে, অনেক রাত হয়েছে। আকাশের আম্মু আব্বু ঘুমিয়ে গেল। এদিকে আকাশ চলে আসলো তার রুমে। জানালার পাশে বসে চাঁদের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। আমার মনে হয় কালকে পুলিশের চাকরিটাতেও হার মেনে যাব। না, আমার হার মানলে চলবে না। এটাই একমাত্র শেষ রাস্তা। যে করেই হোক আমাকে পুলিশের চাকরিটা পেতেই হবে। এখন ঘুমাই, কালকে তাড়াতাড়ি করে যেতে হবে। এই বলে আকাশ ঘুমিয়ে গেল। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে চলে গেল সেন্ট্রাল ম্যান এলাকায়, যেখানে পুলিশের প্রশিক্ষণ দেওয়া হয়। আকাশ একটা ফর্ম নিয়ে ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল প্রায় 150 থেকে 300 জনেরও বেশি লোক দাঁড়িয়ে আছে। আকাশও তাদের পাশে গিয়ে দাঁড়ালো। এমন সময় কয়েকজন কমান্ডার এসে সবার হাইট এবং বিভিন্ন জিনিস মেপে যারা পারবে তাদের ঢুকিয়ে দিল, সাথে আকাশকেও। আকাশ বসে আছে একটা টেবিলে। এমন সময় পুলিশ কমিশনার মাসুম এসে হাতে মাইক নিয়ে বলতে লাগলো। সবাই তো রেডি আছো তাই না? আজ থেকে তোমাদের ট্রেনিং শুরু হবে। যারা যারা ট্রেনিং একেবারে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে তারাই পুলিশের চাকরিটা করতে পারবে। আকাশ তার মনটা শক্ত করলো। বেশ কিছুক্ষণ পর আকাশ চলে আসলো বাইরে। সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। 1800 মিটার দৌড় দেওয়া হবে। সবার সাথে আকাশও দৌড় দিতে লাগলো। আকাশ তৃতীয় হয়েছে। আরও কয়েকটা ট্রেনিং দেওয়া শেষ হতেই প্রথম দিনের রাউন্ড শেষ করলো। এদিকে কমিশনার মাসুম এসে আকাশের কাঁধে হাত রেখে বলতে লাগলো। আকাশ, হার মানলে চলবে না। হার মেনে গিয়েছো তো মারা গিয়েছো। সাবধানে ট্রেনিংগুলো কমপ্লিট করবে। আজকে যেভাবে ট্রেনিং শেষ করেছো, আগামী 10 দিন ভালোভাবে ট্রেনিং করলে আশা করি তোমাকে কেউ আটকাতে পারবে না। স্যার, আমার জন্য দোয়া করবেন যাতে আমি পুলিশের চাকরিটা পেয়ে যাই। পরিবারে এখন খুবই সংকট লেগে গেছে। আমি যদি চাকরি না করি তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। চিন্তা করো না আকাশ, তোমার চাকরি কনফার্ম হয়ে যাবে। তুমি প্রতিদিন ট্রেনিং করতে থাকো আর প্রতিদিন ফার্স্ট হওয়ার চেষ্টা করবে। তাহলে তোমার প্রতি কমান্ডাররা আরও বেশি আগ্রহ দেখাবে। ঠিক আছে স্যার, আপনি যেটা বলবেন সেটাই হবে। এখন তাহলে আমি বাসায় চলে যাই। আবারও কালকে সকালে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসবো। আকাশ মাসুমের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসায়। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসতে বসতে আকাশ বলতে লাগলো। আব্বু আম্মু, আমি একটা ছোটোখাটো জব পেয়েছি। এটা করার জন্য কালকে সকালে আমি চলে যাব। একেবারে তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। বাবারে, তোদের জন্য সব সময় দোয়া করি। যেখানেই যাস না কেন সাবধানে থাকবি আর ঠিক মতো খাওয়া দাওয়া করবি। এখন খাওয়া দাওয়া করে নে। আকাশ খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বিছানায় ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণের মধ্যে আকাশের ঘুম চলে আসলো। বিকেল 5টা। আকাশের ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে এসে বসে আছে রুমে। এমন সময় তার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ছিল কমিশনার মাসুমের। আকাশ, তুমি একটু আমার সাথে কালকে দেখা করো। তোমার সাথে জরুরি কথা আছে। আকাশ মেসেজের উত্তর দিয়ে তার ব্যাগ গোছাতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে ব্যাগ গুছিয়ে নিল। সন্ধ্যায় আকাশ চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে তার সকল বন্ধুরা চা খেতে দেখছে, আড্ডা দিতেছে। এটা দেখে আকাশ বলতে লাগলো। বাহ, খুব ভালোই তো রে চলছে তোদের জীবন। আমি না থাকলে হয়তো আরও বেশি ভালো হবে। চলে যাইতেছি তোদের ছেড়ে। দোয়া করিস আমার জন্য। এই বলে আকাশ ওইখান থেকে চলে আসলো। আকাশের বন্ধুরা একবারও আকাশকে ডেকে নিল না তাদের সাথে। আর ডাকবেই বা কীভাবে? তাকে ডাকলে তো সে চা বা বিস্কুট কোনো কিছুই খেতে পারবে না নিজের টাকায়। এই জন্য আকাশকে আর কেউ তাকে নেই। আকাশ তার নিজের মতো করে চলতে লাগলো। রাতে খাওয়া দাওয়া করে আকাশ চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে আকাশ। এমন সময় তার ছোট বোন মায়েশা এসে বলতে লাগলো। ভাইয়া, তুমি তো সকালে চলে যাবে, এই নাও, এইটা রেখে দাও। আমার তরফ থেকে তোমাকে এটা গিফট করলাম। আর সাবধানে থাকবে যেখানেই যাও না কেন।
হ্যাঁ, সাবধানে থাকবো। তুই আম্মু আব্বুকে দেখে রাখিস, তারা যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবি। আমি যত তাড়াতাড়ি পারি টাকা রোজগার করে পাঠাবো তোদের জন্য। ঠিক আছে ভাইয়া। মাইশা আরও কিছুক্ষণ গল্প করে চলে গেল তার রুমে। এদিকে আকাশের চোখে ঘুম নেই। সকাল হতেই আকাশ চলে আসলো ক্যান্টনমেন্ট এর ভেতরে। হাঁটতে হাঁটতে চলে আসলো কমিশনার মাসুমের রুমের সামনে। আসতেই কমিশনার বলতে লাগলো, আকাশ, এখানে বসো, তোমার সাথে কিছু কথা আছে। আকাশ চেয়ারে বসতেই মাসুম বলতে লাগলো, আকাশ শোনো, আমি কমিশনার পদে আর মাত্র 1.5 বছর আছি। আমি চাই তোমাকে আমার জায়গায় বসানোর জন্য, তবে তুমি সবসময় ছদ্মবেশী কমিশনার হয়ে থাকবে, তোমাকে কেউ চিনবে না। স্যার, আমি তো এখনও পরীক্ষায় পাস করি নাই, তাহলে কীভাবে আমাকে কমিশনার বানাবেন? আপনার কথার আগামাথা আমি কিছুই বুঝতেছি না। আমাকে একটু বুঝিয়ে বলবেন কি বলতে চাইতেছেন আপনি? আমি বলতে চাইতেছি যে আমি যখন রিটায়ার করব তখন আমার জায়গাতেই তোমাকে বসাবো। সামনে বড় একটা মিশন আছে, ওই মিশনে আমি চেক করেই হোক তোমাকে পাঠাবো। ওই মিশন করার পর আমি উপর মহলে একটা আবেদন করব যাতে তোমাকে কমিশনার বানিয়ে দেয়। স্যার, আমার আগে তো আরও অনেকজন ভালো ভালো কাজ করেছে এবং অনেক বছর ধরে করতেছে, তাহলে তাদের কি করবেন সেটা বলেন। তাদেরও তো ইচ্ছা আছে কমিশনার হওয়ার। হ্যাঁ, তাদেরও ইচ্ছা আছে, তবে আমি একজন কমিশনার এখনও আছি। আমার এই চেয়ারে কাকে বসালে ভালো হবে, কাকে বসালে ভালো হবে না, এটা একমাত্র আমিই জানি। সো তুমি একটু মনোযোগ দিয়ে ট্রেনিংগুলো কমপ্লিট করো। আকাশ আর কিছু বলল না, চলে গেল বাইরে। আজকে ট্রেনিং শুরু করতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যেই ট্রেনিং শুরু হয়ে গেল। আকাশ এবার প্রথম হয়েছে দৌড় প্রতিযোগিতায় এবং অন্যান্য ট্রেনিংয়েও প্রথম হয়েছে। এইভাবেই কেটে গেল 10 দিন। এই 10 দিনে আকাশ ভালোই ট্রেনিং শিখে গেছে। কমিশনার দাঁড়িয়ে আছে আকাশের সামনে। এদিকে আকাশ একটা পিস্তল নিয়ে সামনের দিকে একটা সাইনবোর্ডের দিকে তাক করে গুলি করতে লাগলো। আকাশের গুলি একদম সোজা বরাবর সাইনবোর্ডের একটা পুতুলের মাথায় গিয়ে লাগলো। বেশ কয়েকবার পুলিশ কমিশনার মাসুম বিভিন্ন জায়গা চিহ্ন করে দিতেছে। আকাশ সেই চিহ্নগুলোতে গুলি করছে। বেশ ভালোভাবে ট্রেনিং শেষ হলো আকাশের আজকে। ট্রেনিং শেষ হতেই আকাশ চলে গেল তার কেবিনে। বিছানায় শুয়ে আছে এমন সময় পুলিশ কমিশনার মাসুম আকাশের কেবিনে ঢুকলো আর বলতে লাগলো, আকাশ, এভাবে থাকলে তো চলবে না, তোমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, তাহলেই তো তুমি আমার জায়গাটা দখল করতে পারবে। আচ্ছা, এখন একটু তুমি রেস্ট করো, আমি একটু পর আসতেছি। পুলিশ কমিশনার মাসুম চলে গেল ওইখান থেকে। এদিকে আকাশ শুয়ে রইল। প্রায় 1 ঘন্টা পর আকাশ শোয়া থেকে উঠে চলে আসলো বাইরে। এসে দেখে পুলিশ কমিশনার মাসুম আরও কয়েকজন অফিসারদের সাথে কথা বলছে। আকাশকে দেখে ডাক দিয়ে বলতে লাগলো, হেই আকাশ, একটু এই দিকে আসো, তোমার সাথে ওদের পরিচয় করিয়ে দিই। আকাশ ওদের সামনে যেতেই মাসুম পরিচয় করিয়ে দিতে লাগলো। রানা, শাওন, শিমুল, এই হচ্ছে আকাশ। আমি কমিশনার পদ থেকে উঠে গেলে এরপর আকাশ তুমি পুলিশ কমিশনার হবে। তোমরা সব সময় আকাশকে সাপোর্ট করবে। আকাশ, এখন যেহেতু বাইরে চলে এসেছো, যাও ট্রেনিং করো, গিয়ে ট্রেনিং করলে আরও বেশি ভালো হবে। আকাশ মাথা নেড়ে চলে গেল ওইখান থেকে। বেশ কিছুক্ষণ ট্রেনিং করার পর আকাশ চলে গেল তার কেবিনে। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। আকাশ পুরোপুরি ট্রেনিং শেষ করে ফেলেছে। আর 1 মাস রয়েছে আকাশ ট্রেনিং করছে। এমন সময় মাসুম আসলো আর বলতে লাগলো, আকাশ, তোমাকে এখন একটা জায়গায় যেতে হবে। ওইখানে কিছু গুন্ডা একটা মেয়েকে ধরে রেখেছে। ওই মেয়েটাকে চেক করেই হোক তোমাকে উদ্ধার করতে হবে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তাকে উদ্ধার করে নিয়ে আসব। কোথায় থেকে নিয়ে আসতে হবে আমাকে ওই জায়গায় নিয়ে যান। হ্যাঁ চলো, তোমাকে ওই জায়গায় নিয়ে যাইতেছি। আর এই নাও, এইগুলো পরে নাও। যদি গুলিও লাগে তাহলে তোমার কোনো কিছুই হবে না, কারণ এইগুলো বুলেট প্রুফ জ্যাকেট। জি স্যার, এটা জানি আমি। চলেন তাহলে এখন যাওয়া যাক। এই বলে আকাশ পুলিশ কমিশনার মাসুমের সাথে গাড়িতে উঠে গেল। দীর্ঘ 2 ঘন্টা পর চলে আসলো বড় একটা জঙ্গলের সামনে। গাড়িটা বন্ধ করে বাইরে নামতেই মাসুম বলতে লাগলো, শোনো, তোমাকে 2 দিন সময় দেওয়া হলো। এই 2 দিনের ভেতরে এই জঙ্গল থেকে ওই মেয়েটাকে নিয়ে বাইরে আসতে হবে। এই নাও, এইগুলো রাস্তায় প্রয়োজন হবে তোমার। আর খাবার তুমি জঙ্গল থেকে ব্যবস্থা করে নেবে, মেয়েটা যাতে কোনো কিচ্ছু না হয়।
স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, মেয়েটার কোনো কিছুই হবে না। আমি আপনাকে কথা দিতেছি, মেয়েটার কোনো কিছু হতে দিব না। এখন তাহলে আমি যাই, দোয়া করবেন আমার জন্য। এই বলে আকাশ জঙ্গলের ভেতরে চলে গেল। বেশ কিছুক্ষণ হাঁটার পর সামনেই দেখতে পেল বড় একটা গুহা। গুহার ভেতরে কয়েকজন লোক প্রবেশ করতেছে। এটা দেখে আকাশ কিছুটা আন্দাজ করতে পেরেছে যে এটার ভেতরে মেয়েটা থাকতে পারে। এসব ভাবতে ভাবতে আকাশ গুহার ভেতরে প্রবেশ করলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর আকাশ ভাবতে লাগলো, কী ব্যাপার, এত দূর হেঁটে চলে আসলাম কিন্তু কোনো কিছুই দেখলাম না। গুহার ভিতরে কি হচ্ছে? কিছুক্ষণ আগে তো দেখলাম দুজন লোক ভিতরে প্রবেশ করেছে, ওরা কোথায় গেছে? এইসব ভাবছে এমন সময় সামনে থেকে কয়েকজন লোক আসতে লাগলো। তাদের দেখে আকাশ তাড়াতাড়ি করে পাথরের পেছনে লুকিয়ে গেল। লোকগুলো কথা বলতে বলতে আসছে। কথাগুলো ছিল এমন, শালার কপাল পাইছে একটা ভাই, যখন যে মেয়ের কাছে আসবে তাকেই তার কাছে টেনে নেবে, আর হাঁ করে তাকিয়ে তাকিয়ে সেটা দেখবো। এটা ছাড়া আর কি করার আছে বলো তো? তবে চিন্তা নেই, খুব শীঘ্রই আমরাও কিছু একটা করব, বসকে না জানিয়ে। হ্যাঁ ঠিক বলছি, আমাদের কিছু একটা করতে হবে। চল এখন আমরা যাই। লোকগুলো চলে গেল। এদিকে আকাশ আড়াল থেকে বের হয়ে আবারও হাঁটা দিল সামনের দিকে। বেশ কিছু দূর যেতেই হঠাৎ একজন লোক আকাশকে দেখে ফেলল। যেই চিৎকার করতে যাবে এমন সময় আকাশ লোকটার ঘাড় মটকে দিল। সাথে সাথে লোকটা পড়ে গেল মাটিতে। এটা দেখে আকাশ আস্তে আস্তে করে তাকে টানতে টানতে নিয়ে চলে আসলো পাথরের কাছে। পাথরের সাথে হেলান দিয়ে বসিয়ে রেখে দিল। কিছুক্ষণ পর আবারও আকাশ সামনের দিকে হাঁটা দিল। বেশ কিছুক্ষণ পর আকাশ চলে আসলো তার গন্তব্যস্থানে। আকাশকে দেখে শত্রু লিডার হাততালি দিতে দিতে বলতে লাগলো, বাহ, তোর শরীরে তো অনেক রক্তশক্তি আছে। তোর শরীর থেকে রক্ত নিয়েই আমার কাজ শুরু করতে হবে। রেডি হ তাড়াতাড়ি। আরে আমি তো রেডি আছি, কেন এত খামোখা কথা বাড়াচ্ছিস? যা করার কর তাড়াতাড়ি। এই বলে আকাশ তার কোমর থেকে দুইটা পিস্তল বের করে তাদের দিকে গুলি করতে লাগলো। বেশ কিছুক্ষণ গুলি করার পর সবগুলোকে মেরে ফেললো। শুধু শত্রু লিডার বেঁচে আছে। তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কী রে, তোকে তো মারলাম না, জানিস কেন? আমাদের স্যার বলে দিয়েছে যে তোকে না মারার জন্য, তাই মারলাম না তোকে। চল এখন মেয়েটাকে ছেড়ে দিবি, এরপর তোদের দুইজনকে নিয়ে থানায় যাব। যদি না ছাড়ি তাহলে কি করবি তুই? বেশি কিছু করব না, তোর পায়ে দুইটা এবং হাতে দুইটা গুলি করে দিব, যাতে তুই খাবার তো দূরে থাক, কোনো কিছু মুখেও নিতে পারবি না। চল যাই তাহলে। আকাশ শত্রু লিডারকে এবং ওই মেয়েটাকে নিয়ে চলে আসলো বাইরে। বাইরে আসতেই দেখতে পেল চারপাশে অন্ধকার হয়ে গেছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, এখন তো কোনোভাবেই যাওয়া যাবে না। কী রে, এখানে থাকার কোনো ব্যবস্থা আছে নাকি? থাকার তো একটাই ব্যবস্থা আছে, গুহার ভিতরে। আর এখানে তেমন বড় যন্ত্র নেই, আমরা চাইলে বাইরে থাকতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বাইরে থাকবো। তোকে দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে, তাহলে তুই এসব কাজ করতেছিস কেন? এই মেয়েটা হচ্ছে আমার বড় বউয়ের ছোট বোন। কিছুদিন আগে একটা ছেলের সাথে পালিয়ে গেছে। যখন আমি জানতে পারি তখন তাকে তুলে নিয়ে এখানে চলে আসি। ও আচ্ছা, সে চলে গেছে, চলে যায় তো, তার জন্য তুই কেন অপরাধী হতে গেল? এখন দেখ, তোকেও আদালতে যাইতে হবে, তোকেও জেল খাটাতে হবে। আমি তো কোনো খারাপ কাজ করতেছি না, এখানে আমাকে কি ছেড়ে দেওয়া যায় না? তোকে ছেড়ে দেওয়া যায় না। শোন, তোকে একটা কথা বলি। গতকালকে আমাকে স্যার বলেছে যে তুই নাকি এই মেয়েটাকে অপহরণ করে নিয়ে এসেছিস। এই মেয়ে, তুমি কিছু বলো না কেন? এই ছেলেটা সত্যিই তোমাকে অপহরণ করেছে নাকি মিথ্যা কথা ছড়িয়েছে তোমার পরিবার সবার কাছে? উনি আমাকে অপহরণ বা কোনো খারাপ কাজ করেন নাই। উনি আমার জীবনটা আরও বাঁচিয়ে দিয়েছে। আমার এখনো বিয়ের বয়স হয় নাই, আর ওরা আমাকে জোর করে বিয়ে দিতে চাইতেছে। ও আচ্ছা, এই কথা। সারা তিনজন এভাবেই কথা বলল। সকাল হতেই আকাশ রওনা দিল মেইন রোডের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে চলে আসলো মেইন রোডে। আসতেই দেখতে পেল কমিশনার মাসুম গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তাদের দেখে বলতে লাগলো, বাহ, খুব ভালো কাজ করেছো তো আকাশ তুমি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তোমার পরিবারকে আমি কি জবাব দিব? স্যার, আমার জন্য চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। চলেন এখন যাওয়া যাক ঢাকা। আর ওদের কোনো অপরাধ নেই, মেয়েটাকে জোর করে বিয়ে দিতে চাইতেছে,
তাই মেয়েটা পালিয়ে গেছিল। পরে উনিও তাকে নিয়ে চলে আসে এই জঙ্গলে। ও আচ্ছা, গাড়িতে বসো। আকাশ এবং বাকি সবাই গাড়িতে বসে পড়লো। এদিকে মাসুম গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই মাসুম চলে আসলো ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে। প্রবেশ করতেই কয়েকজন অফিসার এসে গাড়িটা ঘিরে ধরলো। গাড়ির ভেতর থেকে নেমে আসলো মেয়েটা এবং লোকটা। অফিসাররা এসে দুজনকে নিয়ে চলে গেল ভেতরে। এদিকে মাসুম আকাশের কাঁধে হাত রেখে বলতে লাগলো, আকাশ, তোমাকে আরও বড় বড় মিশন কমপ্লিট করতে হবে একা একা। তাহলে কোথায় কি বলতে হবে সেটা তুমি ভালো করেই জানবে। স্যার, আমি এসব জানি। পরবর্তী মিশন কবে আমাকে একটু জানালে ভালো হতো। পরবর্তী মিশন হচ্ছে 22 তারিখ রাতের বেলা। তবে ওই মিশনটা অনেক বড়, তাই সাবধানে করতে হবে মিশনটা। তোমাকে একা পাঠানো যাবে না ওইখানে, আমিও থাকবো। ঠিক আছে স্যার, আপনিও থাকবেন ওখানে, তাতে কোনো সমস্যা নেই। এখন তাহলে আমি গিয়ে রেস্ট করি, পরে আপনার সাথে কথা হবে। এই বলে আকাশ চলে গেল তার কেবিনে। বিছানায় শুয়ে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার ছোট বোন মাইশা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই মাইশা বলতে লাগলো, আকাশ ভাইয়া, তুমি কবে আসবে বাসায়? তুমি না থাকলে আমার একটুও ভালো লাগে না। প্লিজ তুমি বাসায় চলে আসো। মাইশা, এখনও বাসায় যাওয়া যাবে না, আমি কাজে এসেছি। কাজ শেষ করি, তারপর আমি নিজেই চলে যাব বাসায়, তোকে বলতে হবে না। ঠিক আছে, খাওয়া দাওয়া করছো নাকি করবে? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। আকাশ আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। ফোনটা কেটে ঘুমিয়ে গেল। বিকালে ঘুম ভাঙলো আকাশের। ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখতে পেলেও কয়েকজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। আকাশ তাদের কাছে যেতেই তারা আকাশকে বলতে লাগলো, আচ্ছা, তোমার নাম তো আকাশ, তাই না? যে কিনা সকালে ওই মেয়ে এবং শত্রুর লিডারকে ধরে এনেছে। হ্যাঁ, আমি সেই আকাশ। আপনারা কারা? আপনাদের তো চিনলাম না। আমি হচ্ছি এই এলাকার এমপি, আর ওরা আমার সহকারী। তোমার সাথে দেখা করতে আসলো। আকাশ তাদের সাথে কৌশল বিনিময় করে চলে গেল তার কেবিনে। এদিকে নীলা বসে আছে কফি শপে তার বয়ফ্রেন্ডের অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পর নীলার বয়ফ্রেন্ড আসলো। নীলার পাশে বসে নীলাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বেবি, তোমাকে অনেকদিন পর দেখলাম, কি খাবে বলো? আমি কিছুই খাবো না বেবি, তুমি কি খাবে বলো। আজকে আমি নিজে তোমাকে খাওয়াবো। আমি কিছু খাবো না, তবে 2টা কফি অর্ডার দাও, তাহলেই হবে। ঠিক আছে, আমি 2টা কফি অর্ডার দিতেছি। আর এভাবে জড়িয়ে না ধরে একটু ফাঁকা হয়ে বসো, আমার অনেক গরম লাগতেছে। ঠিক আছে বেবি, বসতেছি। রাহুল নীলাকে ছেড়ে দিয়ে বসে পড়ল একটু দূরে। বেশ কিছুক্ষণ পর একজন ওয়েটার এসে নীলাকে এবং রাহুলকে কফি দিয়ে চলে গেল। এদিকে নিলয় বসে আছে সেই কফি শপে। তার বোনের এমন কুকীর্তি দেখে মনে মনে বলতে লাগলো, আমি এটা কি করলাম? আমি আমার ছোট্টবেলার বন্ধুকে হারালাম এই নীলার জন্য। এখন আমি তাকে কোথায় খুঁজে পাই? আমাকে এক্ষুনি যেতে হবে আকাশদের বাসায়। এই বলে নিলয় এই কফি শপ থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে চলে আসলো আকাশদের বাড়ির সামনে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। নিলয়কে দেখে বলতে লাগলো, আরে নিলয় বাবা, যে ভিতরে আসো। না আন্টি, ভেতরে যাব না। আচ্ছা, আকাশ কোথায়? তাকে একটু ডেকে দেন, তার সাথে কিছু কথা আছে আমার। আকাশ তো গত 3 মাস ধরে বাসায় আসে না। সে কোথায় যে একটা চাকরি পেয়েছে ওইটা করতেছে। ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায় মাঝে মধ্যে, এই জন্য আমরা আর ফোন দেই না। আকাশের যখন সময় হবে তখন সে নিজেই ফোন দিবে। ও আচ্ছা, সে কি কাজ করে এটা একটু জানেন নাকি? না, আমরা কিছুই জানি না। সে তো আমাদের কিছুই বলে না। তবে মায়েশা জানতে পারে হয়তো, কারণ সে তার ভাইয়ের সাথে প্রতিদিনই কথা বলে। এই মায়েশা, মায়েশা, একটু শুনে যা তো মা। হ্যাঁ আম্মু, বলো কি হয়েছে? নিলয়কে নাম্বারটা দে তো, সে নাকি কথা বলবে আকাশের সাথে। কথা বলবে কি করে? ভাইয়ার তো ফোন বন্ধ। যে সময় ভাইয়া তার ফোন ওপেন করে ওই সময় আমাকে ফোন দেয়, আর এর আগে তো ফোন দেয় না। তো কিভাবে ফোন দিলে ভাইয়াকে পাবে? তবুও দিয়ে রাখ, যদি নিলয় লাইনে পায় তাহলে না হয় কথা বলবে। মাইশা আকাশের নাম্বারটা দিয়ে দিল নিলয়কে।
নিলয় আরও কিছুক্ষণ থেকে চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই নিলয় এসে দরজা খুলে দিল। নিলয়কে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, তুমি তোমার মুখটা এভাবে করে রেখেছো কেন? আমার সাথে কি রেগে আছো তুমি? আর আমি তোমাকে কিছু করেছি নাকি? দেখ নীলা, কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করবি না। তোর কথা এখন আর শুনতে ভালো লাগে না আমার। তোর জন্য আমি আমার প্রিয় বন্ধুকে হারিয়েছি। ও আচ্ছা, তুমি তোমার বলদ বন্ধুকে হারিয়ে ফেলেছো। যাক ভালো। তা তোমার বন্ধু এখনো কাজ পেয়েছে নাকি পায় নাই? না পাইলে বলো, আমি আমার ফ্রেন্ডকে বলি, তাহলে তাকে বিনামূল্যে একটা চাকরি দিয়ে দেবে। তোর কিচ্ছু করতে হবে না, আমার বন্ধুর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। সে একটা না একটা চাকরির ব্যবস্থা করেই নেবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে তোমার বন্ধু কি করতে পারে। যাও তো এখান থেকে, তোমার কথা শুনতে মন চাইতেছে না আমার। বারবার শুধু ওই আকাশ আর আকাশ করো। নিলয় চলে গেল তার রুমে ফ্রেশ হয়ে বসে আছে। পকেট থেকে ফোনটা বের করে আকাশের নম্বরে ফোন দিল। কয়েকবার ফোন বাজতেই রিসিভ করতে না করতে ফোনটা সুইচ অফ বলতেছে। এটা দেখে নিলয় তার ফোনটা রেখে দিল টেবিলের উপরে। দেখতে দেখতে কেটে গেল আরও 1 মাস। সবাই বসে আছে, এমন সময় মাসুম এসে বলতে লাগলো, আকাশ, তুমি কি ফ্রি আছো? তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। জি স্যার, ফ্রি তো আছি, কিন্তু আমাকে নিয়ে কোথায় যাবেন? গেলেই দেখতে পারবে, চলো যাই তাহলে। এই বলে মাসুম আকাশকে নিয়ে চলে আসলো গাড়িতে। বেশ কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর মাসুম আকাশকে নিয়ে চলে আসলো মস্ত বড় একটা বাড়ির সামনে। বাড়িটা দেখে আকাশ অবাক হয়ে বলতে লাগলো, স্যার, এটা তো মনে হয় প্রধানমন্ত্রীর বাড়ি। আমরা এখানে এসেছি কেন? তুমি এত কথা বলো কেন আকাশ? তোমাকে নিয়ে এসেছি, তুমি চুপচাপ দেখো কি হয়। যখন তোমাকে কেউ প্রশ্ন করবে তখন শুধু ওই প্রশ্নটা একটু চিন্তা ভাবনা করে উত্তর দিবি। আর এটা প্রধানমন্ত্রীর বাড়ি। ও আচ্ছা। আকাশ আর মাসুম চলে গেল বাড়ির ভেতরে। সোফায় বসে আছে, এমন সময় প্রধানমন্ত্রী নিচে আসলো। প্রধানমন্ত্রীকে দেখে আকাশ দাঁড়িয়ে সালাম দিতে লাগলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বসো বসো, দাঁড়িয়ে থাকতে হবে না। মাসুদ, তোমার কি খবর? সামনের বছর তো রিটায়ার্ড হবে, তা কি সিদ্ধান্ত নিলে? তোমার জায়গাটা কাকে দিয়ে বসাবে? স্যার, আমি তো ভাবছিলাম আমার জায়গায় আকাশকে বসাবো, কারণ আকাশের মেধা শক্তি এবং বুদ্ধি অনেকটাই আমার মতো। তাই আমি চাইছিলাম কি আকাশকে আমার চেয়ারে বসিয়ে দেওয়ার জন্য। দেখো, আকাশ তো মাত্র জয়েন্ট হয়েছে, তাকে কিভাবে তোমার চেয়ারে বসিয়ে দিই বলো তো? তবে কাজ করতে পারো, 2 জন এক থাকবে কমিশনার। আপনার কথার মানে কিছু বুঝলাম না স্যার, যদি একটু বুঝিয়ে বলতেন। দেখো মাসুদ, আকাশ কমিশনার থাকবে, কিন্তু সে কোনো থানায় তার চেয়ারে বসবে না। তবে এমদাদুল যে কিনা বড় বড় মাফিয়াদের ধরে এনেছে, আকাশ ছদ্মবেশে থাকবে বাহিরে বাহিরে। সে গুন্ডাদের ধরে জেলে ঢুকাবে, কিন্তু আমরা সবাই জানবো আকাশ একজন ছদ্মবেশী কমিশনার। এতে স্যার ফায়দা কি হলো? আকাশ যেহেতু চেয়ারে বসতেই পারবে না, সেহেতু তাকে ছদ্মবেশী কমিশনার বানিয়ে কোনো লাভ দেখতেছি না আমি। তুমি লাভ দেখছো না, কিন্তু আমি দেখতেছি। আকাশকে দেখে আমি প্রথমেই টের পেয়েছিলাম সে তার বুদ্ধিমাত্রা দিয়ে অনেক কিছুই করতে পারে। সে যে কারোর সাথে মিশে যেতে পারে। তাই আমি আকাশকে ছদ্মবেশী কমিশনার বানাতে চাই, যাতে শত্রুদের সাথে মিশে তাদের কাছ থেকে অনেক তথ্য হাতে নিতে পারে এবং শত্রুদেরকে ধ্বংস করতে পারে। এখন বুঝলাম আপনার কথা, কিন্তু এতে তো আকাশের অনেক বিপদ হতে পারে। কোনো না কোনোভাবে যদি শত্রু কেউ একজন আকাশের আসল পরিচয় জানতে পারে, তাহলে বুঝতেই পারছেন কি হতে পারে। কোনো কিছুই হবে না। তুমি যতদিন কমিশনার পদে আছো ততদিন তুমি নিজ হাতে আকাশকে সব কিছু বুঝিয়ে দিবে। আর আমি কথা বলতেছি এমদাদুলের সাথে। এই বলে প্রধানমন্ত্রী ফোন দিল এমদাদুলের নাম্বারে। কয়েকবার রিং হতেই এমদাদুল ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম স্যার, হঠাৎ এই সময় আমাকে ফোন দিলেন কেন? প্রয়োজন আছে নাকি? যদি থাকে তাহলে বলেন, আমি এখনই আসতেছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু প্রয়োজন আছে। তুমি আমার বাসায় চলে আসো, 10 মিনিটের ভিতরে আমি অপেক্ষা করতেছি তোমার জন্য। ঠিক আছে স্যার,
আমি আসতেছি 10 মিনিটের ভিতরে। এমদাদুল ফোনটা কেটে দিল। এদিকে প্রধানমন্ত্রী আকাশ এবং মাসুম কথা বলছে। প্রায় 15 মিনিট পর এমদাদুল আসলো। আকাশ আর মাসুমকে দেখে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, আপনার এখানে কি করেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা এখানে কি করি এটা পরে বলতেছি, তুমি আগে বসো, তোমার সাথে জরুরি কথা আছে। এমদাদুল বসে পড়লো মাসুমের পাশে। এমন সময় প্রধানমন্ত্রী বলতে লাগলো, এমদাদুল, আমি ঠিক করেছি তোমাকে কমিশনার বানিয়ে দেব, তবে এখানে কিছু শর্ত আছে। জি স্যার, বলেন কি শর্ত? এক ইউনিটে কমিশনার থাকবে 2 জন, মানে তুমি আর আকাশ। আকাশ সব সময় ছদ্মবেশে বাইরে বাইরে থাকবে, আর তুমি থাকবে থানায়। যখন যা দরকার হবে তখন তুমি আকাশকে সাহায্য করবে। আর আমি আকাশকে এমন একটা পাওয়ার দেব যাতে সে ঢাকা শহরের বাইরে গিয়েও শত্রুদের ধরে আনতে পারে। এটা তো খুশির খবর স্যার, এতে আমরা কোনো আপত্তি নেই। আপনি নিজ মুখে বলেছেন, এতেই আমি অনেক খুশি। তা কাজ কবে থেকে শুরু হবে? দেখো, আর 15 দিন পর একটা বড় মিশন আছে। আমি চাইছিলাম কি এই মিশনটা তুমি আর আকাশ পরিচালনা করো, অন্য কোনো অফিসার থাকবে না এখানে। স্যার, আপনি যেহেতু অর্ডার দিয়েছেন, আমরা দুজন এই মিশনটা পরিচালনা করব। আপনি কোনো চিন্তা করবেন না। স্যার, আজকে তাহলে আমি উঠি, তাদেরকে মিশনের সকল কিছু বুঝিয়ে দিতে হবে। এমাদুল, চলো আমার সাথে, আমি তোমাদেরকে সকল কিছু বুঝিয়ে দিতেছি, কোথায় মিশন হবে এবং কোথায় কি পাওয়া যাবে। মাসুম এমদাদুল এবং আকাশকে নিয়ে চলে আসলো তার গোপন ডেরায়। বড় একটা ম্যাপ বার করলো, লোকেশন এবং অন্যান্য জিনিস দেখাতে লাগলো আর বলতে লাগলো, এই যে এই ম্যাপটা দেখতে পাচ্ছ, এখানে একটা জলাশয় পাবে। এই জলাশয় হচ্ছে তেমন বেশি গভীর না, হাঁটু অবধি পানি। আমি চাই যে তোমরা এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাও, আর সামনে যতই এগিয়ে যাবে ততই বিপদ। শত্রুরা কোথায় লুকিয়েছে এটা আমি সঠিক জানি না। স্যার, আমরা দুজন একসাথে না গিয়ে যদি আলাদা আলাদা ভেবে যাই তাহলে কেমন হয়? মানে এমদাদুল সামনের দিক দিয়ে যাবে, আমি পিছনের দিক দিয়ে যাব। যদি এভাবে যাই তাহলে কি কোনো ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না, তবে তোমরা দুইজন একসাথে থাকলে আরও বেশি ভালো হবে। একজনের বিপদ হলে আরেকজন এগিয়ে আসতে পারবে। স্যার, আমরা দেশের জন্য সবসময় প্রস্তুত থাকি। এতে যদি আমরা মারাও যাই তাহলে আমরা স্বাধীন। আকাশ যেটা বলেছে এটাই হবে, দুজন আলাদা আলাদাভাবে আমরা যাব। ঠিক আছে, তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছো তাহলে এটাই হবে। আর এইগুলো দেখো, এইগুলো হচ্ছে এমন পাতা যেটা শরীরে লাগলে সারাদিন চুলকাবে। তোমরা এই পাতাগুলো থেকে একটু দূরে সরে থাকবে। তবে এখানে আবার অন্য একটা বুদ্ধি আছে, বলতে পারো। এই পাতাগুলো দিয়ে যদি তুমি কারোর শরীরে লাগিয়ে দাও তাহলে সে তার শরীর চুলকাতে ব্যস্ত হয়ে পড়বে। তাহলে তো স্যার আমাদেরকে এই পাতাগুলো সংগ্রহ করতে হবে। যদি শত্রুরা আমাদের উপর হামলাও করে তাহলে এটা দিয়ে কিছুটা রক্ষা পাওয়া যাবে। এগুলো সংগ্রহ করার দরকার নেই, রাস্তায় যেতে যেতেই আমরা পেতে পারি, তাই না স্যার? হ্যাঁ, এমদাদুল ঠিক বলেছে, রাস্তায় যাওয়ার সময় তোমরা এইগুলো পেয়ে যাবে। তবে একটা কথা, তোমাদের শরীরে যাতে না লাগে সেই দিকটা খেয়াল রাখবে। তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে এবং আরও কিছু ট্রেনিং দেওয়ার বাকি আছে। ঠিক আছে স্যার, যেহেতু 15 দিন রয়েছে, আমরা এই 15 দিন না হয় আপনার কাছ থেকে পুরো জিনিসটা বুঝে নেব। আকাশ, চলো, তোমার সাথেও আমার একটা প্ল্যান করতে হবে। আর একটা কথা স্যার, ওই জঙ্গলে কি কোনো টাওয়ার আছে যেখানে আমরা ফোন ব্যবহার করতে পারবো, যাতে আমরা কোথায় কিভাবে আছি সেটা জানতে পারবো? না, ওইখানে কোনো টাওয়ার নেই, তবে তোমরা কথা বলার জন্য আমি তোমাদেরকে একটা জিনিস দিতে পারি। এটা দিয়ে তোমরা খুব সহজে যোগাযোগ করতে পারবে। এই দেখো, এটা হচ্ছে সাধারণ কোনো ওয়াকিটকি না। এটা দিয়ে তুমি যে কোনো দেশে যাও, ওই দেশ থেকে যোগাযোগ করতে পারবে, যদি ইন্টারনেট নাও থাকে বা নেটওয়ার্ক টাওয়ার নাও থাকে। তাহলে তো খুব ভালোই হলো, আমরা খুব সহজেই আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো। না, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে না। কেন স্যার, আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারবো না কেন? ওই যে ওই 2টা ওয়াকিটকি শুধু যাদের কাছে থাকবে তাদের সাথেই যোগাযোগ করতে পারবে, এর বেশি এবং বাইরের লোকদের সাথে যোগাযোগ করতে পারবে না। যেহেতু 2টা ওয়াকিটকি তোমাদের কাছে থাকবে, সেহেতু তোমরা দুইজন দুজনের সাথে কথা বলতে পারবে। আকাশ এবং এমদাদুল আরও কিছুক্ষণ তার স্যারের সাথে কথা বলে চলে গেল ওইখান থেকে। এমদাদুল আর আকাশ কথা বলতেছে।
মিশনটা নিয়ে। এমন সময় এমদাদুলের ফোন বেজে উঠল। তাকিয়ে দেখে যে তার বাড়ি থেকে ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে এমদাদুলের ছোট বোন কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, ভাইয়া ভাইয়া আম্মু কোনো কথা বলতেছে না, তুমি তাড়াতাড়ি বাসায় আসো না ভাইয়া, তাড়াতাড়ি বাসায় আসো। হ্যাঁ, আমি এখনই আসতেছি, তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই আসতেছি। এই বলে এমদাদুল ফোনটা কেটে দিয়ে আকাশকে বলতে লাগলো, আকাশ, আমার আম্মুর কি যেন হয়েছে, তুমি এখানে থাকো, আমি বাসায় যাচ্ছি। আমিও তোমার সাথে যাব, চলো। এমদাদুল আকাশকে নিয়ে চলে যেতে লাগলো তার বাসায়। কলিং বেল দিতেই এমদাদুলের ছোট বোন এসে দরজা খুলে দিল। আম্মু কোথায়? আম্মু রুমে আছে, চলো তাড়াতাড়ি, আম্মুকে নিয়ে হাসপাতালে যেতে হবে। এমদাদুল আর আকাশ চলে আসলো এমদাদুলের মায়ের রুমে। এসে দেখে তার মা শুয়ে আছে। আকাশ পালস চেক করতেই বলতে লাগলো, এমদাদুল, তোর আম্মুর এখনো জ্ঞান আছে, তাড়াতাড়ি চল, হাসপাতালে নিয়ে যাই। এমদাদুল আর কিছু না বলে সবাইকে নিয়ে চলে গেল হাসপাতালে। ডাক্তারদের সঙ্গে কথা বলে নিল এমদাদুল। এমন সময় আকাশ বলতে লাগলো, এমদাদুল, তুই এখানে থাক, তোর এখানে থাকা অনেকটা জরুরি। আমি ক্যাম্পে গিয়ে মাসুম স্যারের কাছ থেকে সব কিছু শিখে নিতেছি। ঠিক আছে, তুই যদি কোনো দরকার হয় আমাকে ফোন দিবি। আকাশ চলে যেতেই ডাক্তার বাইরে বেরিয়ে আসলো। এমদাদুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার এমদাদুল, আপনার মায়ের শরীরটা অনেক খারাপ, ওনাকে একা ফেলে কোথাও যাবেন না, আমরা ওনার চিকিৎসা চালিয়ে যাইতেছি। ডাক্তার, আমার তো একটা মিশন আছে, আমাকে ওইখানে যেতে হবে, আপনি প্লিজ আমার আম্মুর খেয়াল রাখবেন। মিস্টার এমদাদুল, আমি ঢাকার এমবিবিএস ডাক্তার, আমি এখানে যদি থাকতাম তাহলে আপনাকে বলতাম না যে আপনি আপনার মায়ের পাশে থাকুন। আর এখানে আমি প্রতি মঙ্গলবার দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত থাকি, পরে আর আমাকে পাবেন না। তাহলে এখন আপনি বলতে চাইতেছেন যে আমাকে এখন থাকতেই হবে, মিশন যাওয়া যাবে না? হ্যাঁ, আপনাকে এখানে থাকতে হবে, মিশনে যাওয়া বাদ দেন। ঠিক আছে, তবে আমি এখন ক্যাম্পে থেকে আসতেছি, আপনি ততক্ষণ এখানে থাকেন। আর এখন তো 2:45 বাজে, আপনি 8টা পর্যন্ত থাকেন, আমি স্যারের সাথে কথা বলে আসতেছি। ঠিক আছে, যান তাহলে আপনি। এমদাদুল চলে আসলো ক্যাম্পে। এসে মাসুম স্যারকে খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁজার পর এমদাদুল মাসুদ স্যার এবং আকাশকে একসাথে পেয়ে গেল। মাসুম স্যার এমদাদুলকে দেখে বলতে লাগলো, এমদাদুল, তোমাদের কালকেই যেতে হবে মিশনে, তুমি রেডি আছো তো? স্যার, আমি যেতে পারবো না, কারণ আমার আম্মুর হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়েছে, আমি কোনোভাবেই আমার আম্মুকে একা ফেলে দিতে পারবো না। তা বললে কিভাবে হয়? আমি একা কিভাবে আকাশকে ওই মিশনে পাঠাবো? আকাশ, তুমি একা পারবে এই মিশনটা কমপ্লিট করতে? ইনশাল্লাহ পারবো স্যার। আর আল্লাহ যদি আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে আমার মৃত্যু নিশ্চয়ই হবে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি মিশন কমপ্লিট করেই আসবো। এমদাদুল, তুই তোর মায়ের খেয়াল রাখিস, দোয়া করি যাতে তোর আম্মু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভাই, সাবধানে মিশন কমপ্লিট করবি, যদি কোনো কিছু লাগে তাহলে বলবি। একটা ওয়াকি টকি আমাদের কাছে দিয়ে যাবি, যাতে আমরা সাথে সাথে সব সময় যোগাযোগ করতে পারি। হ্যাঁ, তা তো দিয়ে যাব। আচ্ছা মাসুম স্যার, আমি একটু আমাদের বাসায় যাব, আম্মু আব্বুকে দেখি না, তাদের দেখেই চলে আসব। সকালে যদি একটু ছুটি দিতেন। ঠিক আছে, যাও, তবে তোমার আসল পরিচয় কাউকে জানাবে না, এটা মনে রাখবে সব সময়। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমার আসল পরিচয় কাউকে বলবো না। আকাশ ক্যাম্প থেকে বের হয়ে একটা বাসে উঠে পড়ল। তাই 2 ঘন্টা পর আকাশ প্রায় চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, আকাশ বাবা, কেমন আছিস তুই? আমিও ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? আর বাসার সময় কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে সবাই, ভিতরে। আকাশ চলে গেল ভেতরে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আকাশের আব্বু এবং তার ছোট বোন আসলো। তাদের সাথে কথা বলে আকাশ ঘুমিয়ে গেল। পরের দিন সকালে আকাশ তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে যাবে, এমন সময় রাস্তায় নিলয়ের সাথে দেখা। আকাশ নিলয়কে দেখেও না দেখার ভান ধরে চলে যাচ্ছে। এমন সময় পেছন থেকে নিলয় আকাশকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আকাশ, সরি রে বন্ধু, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দে। আমার কাছে মাপ চেয়ে কোনো কিছুই হবে না রে, আমাকে যেতে দে, আমার অনেক কাজ আছে। আচ্ছা, তুই কি জব পেয়েছিস বলতো?
পেয়েছি একটা জব ছোটোখাটো। এখন আমি যাই, যদি বেঁচে থাকি তাহলে আবারও দেখা হবে, আর যদি মরে যাই তাহলে আমার পরিবারটা একটু দেখে রাখিস, আমার বোনটাকে একটু দেখে রাখিস। আকাশ এই বলে গাড়িতে উঠে গেল। বেশ কিছুক্ষণের মধ্যে আকাশ চলে আসলো ক্যাম্পে। সকল কিছু একটা ব্যাগের ভেতরে ভরে নিল। বেশ কিছুক্ষণ পর মাসুম আসলো আকাশের কাছে। আকাশের কাঁধে হাত রেখে বলতে লাগলো, আকাশ, খুব সাবধানে মিশনটা কমপ্লিট করবি। আমি জানি তুমি এই মিশনটা কমপ্লিট করতে পারবে। দোয়া করি মিশন তাড়াতাড়ি কমপ্লিট করে চলে আসো। ইনশাল্লাহ স্যার, খুব তাড়াতাড়ি মিশন কমপ্লিট করি চলে আসবো। আকাশ সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। মাসুম আকাশকে নিয়ে চলে আসলো সেই জঙ্গলের সামনে। আকাশকে নামিয়ে দিয়ে মাসুম বলতে লাগলো, সব সময় ওয়াকি টকি দিয়ে আমার সাথে যোগাযোগ করবে, আর পানি তো নিয়ে এসো, খুব সাবধানে খরচ করবি, কারণ পরে আর পানি পাবে কি না সেটা শিওর না। এই জঙ্গলে পানিও ভালো না। ঠিক আছে স্যার, এখন তাহলে আমি যাই। আকাশ জঙ্গলের ভেতরে যেতে লাগলো। ম্যাপ অনুসারে যাচ্ছে আকাশ। এদিকে ওয়াকি টকিতে কথা বলতেছে মাসুমের সাথে। আকাশ কোন দিক যাচ্ছে সেদিক তার লোকেশন দেখা যাচ্ছে। আকাশ চলে আসলো সেই জলাশয়ের কাছে। মনে মনে বলতে লাগলো, এই জলাশয়ের কথাই তো বলেছিল স্যার, আমাকে এটা পার করতে হবে, তবে খুব সাবধানে, আশেপাশে দেখতেই হবে। আকাশ একবার দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে কিনা। দেখা শেষ হতেই আকাশ পানিতে নেমে গেল। পানিতে নামতেই আকাশের পা কাদার ভেতর যেতে লাগলো। আকাশ যত তাড়াতাড়ি পারতেছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ ৪৫ মিনিট পর আকাশ নদীর ওই পাড়ে চলে গেল। বুহ, আমি ভাবছিলাম এই নদীতে কোনো কিছুই থাকবে না, কিন্তু এতটা কঠিন হবে তা আমি ভাবতেও পারি নাই। আমাকে এখনই ড্রেস চেঞ্জ করতে হবে। এই বলে আকাশ তার ড্রেস চেঞ্জ করতে লাগলো। ড্রেস চেঞ্জ করে আবারও সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যে আকাশ চলে আসলো বড় একটা খালি জায়গায়। আশেপাশে তাকিয়ে দেখে যে কয়েকটা ঘর দেখা যাচ্ছে। আকাশ তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর আকাশ দেখতে পেল একটা ছোট ছাউনি থেকে কয়েকজন লোক বের হয়ে আসলো। তাদের মধ্যে কথা বলছে, সবাই শোনো, আগামীকাল এখান থেকে অনেক কাঠ পাচার হবে, আর কাঠের ভিতরে থাকবে অনেক ড্রাগস, যেগুলো 100 গ্রামের দাম কয়েক কোটি টাকা। আচ্ছা, আমরা আমাদের বসের সাথে কবে দেখা করতে পারবো? খুব শীঘ্রই আমাদের বস আসতে চলেছে। শুনেছি যে এই ডিলটা ফাইনাল হলেই আমাদের বস আমাদের সঙ্গে দেখা করবে। তবে এই জঙ্গলে আমরা কিন্তু একা না, আমাদের আরো 15টা ইউনিট রয়েছে। বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে আছে। হয়েছে, ওয়াকিটাকি বাজতেছে, যা ওয়াকিটাকিটা নিয়ে আয়, দেখি কি সংবাদ দেয় ওরা। শত্রুর আরেক লোক চলে গেল ছাউনির ভেতরে। ওয়াকি টকিটা বাইরে নিয়ে আসতেই ওই পাশ থেকে বলতে লাগলো, আলফাবেট 005, তোমাদের ইউনিটের খুব কাছেই একজন লোক দেখতে পাওয়া গেছে, তোমরা খুব সাবধানে থাকবে। এই কথা শুনে আকাশ অবাক হয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো তাকে কেউ দেখছে কিনা। উপরের দিকে তাকাতেই দেখতে পেল উপরে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, উহ সিট, আমার আগে থেকে আশেপাশে দেখে নেওয়া উচিত ছিল। এখন আমাকে দেখে ফেলেছে, যে করেই হোক ওদের কাছ থেকে লুকিয়ে থাকতে হবে, আর এই সিসি ক্যামেরাগুলো যে করে হোক রাতে নষ্ট করতে হবে। আকাশ তার ওয়াকি টকিটা বন্ধ করে ফেললো। বন্ধ করার সাথে সাথে ওই পাশ থেকে মাসুম বলতে লাগলো, হ্যালো আকাশ, হ্যালো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো আকাশ। আকাশ যেহেতু ওয়াকি টকিটা বন্ধ করে ফেলেছে সেহেতু মাসুমের কোনো কথাই শুনতে পাচ্ছে না। এদিকে আকাশ একটা ঝোপের আড়ালে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ একটা লোক এসে ঝোপের আড়ালে দাঁড়ালো। লোকটাকে দেখে আকাশ কিছুটা ভয় পেল, কিন্তু নড়াচড়া করলো না। লোকটা আশেপাশে তাকিয়ে চলে গেল এখান থেকে। সন্ধ্যা হয়ে আসছে। আকাশ এখনও ঝোপের ভেতরে বসে আছে। রাত 8টা। আকাশ ঝোপের আড়াল থেকে বের হয়ে আস্তে আস্তে করে সিসি ক্যামেরার দিকে এগিয়ে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আকাশ গাছে উঠে গেল। তার পকেট থেকে প্লাসটা বের করে সিসি ক্যামেরার তার কেটে ফেললো, আর সিসি ক্যামেরাটা খুলে নিয়ে চলে আসলো ঝোপের ভেতরে। আস্তে আস্তে করে সিসি ক্যামেরাটা পুরো খুলে ফেলে দিল। এদিকে শত্রুরা সব কিছু দেখতেছে, কিন্তু আকাশকে দেখেনি। আকাশ যে সিসি ক্যামেরা খুলে ফেলেছে এটা বুঝতেই পারেনি। এমন সময় শত্রুর 3 বলতে লাগলো, আলফাবেট 005, তোমাদের ওইখানে সিসি ক্যামেরায় কি যেন সমস্যা হয়েছে, তোমরা একটু বাইরে গিয়ে দেখো। আরে কি আবল তাবল বলতেছো? এত রাতে আমরা বাইরে গিয়ে সিসিটিভি ক্যামেরা ঠিক করব? সকাল হোক তারপর ঠিক করা যাবে। তোমরা কোনো চিন্তা করো না, আমরা ঠিক আছি।
ঠিক আছে, সকাল হলে তোমরা গিয়ে দেখবে। এখন তাহলে রাখলাম। শত্রু ফোনটা কেটে দিল। এদিকে আকাশ তার কোমর থেকে পিস্তলটা বের করে হাঁটতে লাগলো ছাপড়ির দিকে। ছাপড়ির কাছে আসতেই আকাশ শুনতে পেল, এখানে আর ভালো লাগে না রে, আমাদের অন্য জায়গায় চলে যেতে হবে। এখানে শুধু শুধু কষ্ট আর টাকা কম দেয়। ঠিক বলেছিস তুই, আমিও এটাই ভাবছিলাম, তোকে এটা বলবো। আমরা কালকে না হয় এখান থেকে বেরিয়ে যাব। এসব কথা বলতেছে এমন সময় আকাশ ছাপড়ির ভেতরে প্রবেশ করলো, হাতে 2টা বন্দুক। আকাশকে দেখে ওরা 3জন ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, এই তুমি কে আর এখানে এসেছো কেন? বন্দুক নামাও বলতেছি, নাহলে কিন্তু তোমাকে গুলি করতে বাধ্য হব। আমার হাতে 2টা পিস্তল দেখতেই পারছো। তোমরা আমাকে গুলি করার আগে আমি তোমাদের গুলি করে মেরে ফেলবো। এখন আমার কথা শোনো, আমি যা যা বলবো তা যদি মেনে চলো তাহলে তোমাদেরকে আমি মারবো না। হ্যাঁ বলো, কি করতে হবে আমাদের? তুমি যা বলবে আমরা তাই করব। এই জঙ্গলের ভিতরে আরও কয়টা আস্তানা আছে তোমাদের, এবং মোট কতজন সদস্য আছো এই জঙ্গলের ভিতরে আমাকে এখনই বলো। আমরা কিচ্ছু জানি না কয়টা আস্তানা আছে, তবে আমি যতটুকু জানি এই জঙ্গলের ভিতরে আমাদের মোট আস্তানা আছে 15টা। প্রত্যেকটা আস্তানায় কয়জন লোক আছে সেটা আমরা বলতে পারি না। ও আচ্ছা, সত্যি বলতেছো নাকি মিথ্যা? যদি মিথ্যা বলো তাহলে তোমাদের অবস্থা খুব খারাপ হবে, এটা জেনে রাখো। আমরা মরতে চাই না, আমরা আমাদের পরিবারের কাছে ফিরে যেতে চাই, প্লিজ। দেখো, আমি তোমাদের বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করে যদি তোমাদের ছেড়ে দিই তাহলে তোমরা যদি পরে তোমাদের পুরো টিম নিয়ে আমাকে এসে ধরে ফেলো তখন কি হবে? আমাদের বিশ্বাস করতে পারেন, আমরা আপনার সাথে গাদ্দারি করব না। আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। ঠিক আছে, তাহলে শোনো আমার প্ল্যান। আকাশ শত্রুদেরকে পুরো প্ল্যান বলে দিল। পুরো প্ল্যানটা শুনে বলতে লাগলো, ঠিক আছে, আমরা এই কাজটা করতে রাজি আছি, তবে আমাদের মারবেন না, আপনাদের কাছে এটাই চাই। আকাশ তাদের সাথে বেশ ভালো একটা খাতির জমিয়ে ফেললো, মানে বন্ধুত্ব করে ফেললো। সারা রাত বসে কথা বলল। সকালে শত্রুদের ওয়াকিটকি চালু করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, আলফাবেট 005, তোমরা তোমাদের সিসি ক্যামেরা ঠিক করো তাড়াতাড়ি। আমাদের বস অনেক রাগারাগি করতেছে। বস, আমাদের সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছে। আমি সেই সকাল থেকে ঠিক করার চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না। ও আচ্ছা, আমি কয়েকজন লোক পাঠাচ্ছি, একটা সিসি ক্যামেরা দিয়ে তাদের কাছ থেকে সিসি ক্যামেরা নিয়ে লাগিয়ে দেবে। আর তোমাদেরকে বলেছিলাম একটা লোক তোমাদের আস্তানার দিকে ঢুকছে, তাকে খুঁজে পেয়েছো? না স্যার, তাকে খুঁজে পাই নাই। আর আপনার মনে হয় ভুল হচ্ছে কোথাও। এখানে এত গভীর জঙ্গলে কেউ আসবে মনে হয় না। আর ওইটা হয়তো আমাদেরই লোক ছিল, আপনি বুঝতে পারেন নাই। আচ্ছা যাই হোক, আমি লোক পাঠিয়ে দিয়েছি, ওরা কিছুক্ষণের মধ্যে চলে যাবে। ওদের কথা শেষ হতেই আকাশ বলতে লাগলো, কি বলেছি তোমাদের মনে আছে তো আমার প্ল্যান? ওরা আসলেই তোমরা ওদেরকে গুলি করে মেরে ফেলবে। আকাশ আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল সেই ঝোপের ভেতরে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর শত্রুদের আরও কিছু লোক আসলো। তাদের দেখে আকাশ ইশারা করতেই তাদেরকে মেরে ফেললো গুলি করে। মারার সাথে সাথে আকাশ বাইরে বেরিয়ে আসলো। এভাবেই পুরো শত্রুদেরকে শেষ করতে হবে। চলো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমাদেরকে 15 দিনের ভিতরে এই মিশনটা শেষ করতে হবে। আকাশ সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর আকাশ চলে আসতো আর একটা আস্তানার কাছে। তাদেরকে সব কিছু বুঝে দিতেই তারা চলে গেল আস্তানার ভেতরে। তাদের রেখে অন্যান্য লোকেরা আড্ডা জমিয়ে দিল। এদিকে আকাশ তার 2টা পিস্তল বের করে সাইলেন্সার লাগিয়ে গুলি করতে লাগলো। তাদের উপর কয়েক মিনিটের মধ্যে সবার লাশ পড়ে গেল। যাদেরকে আকাশ সাথে করে নিয়ে এসেছিল তাদের মারেনি। আমাদের এই ইউনিটের কাজ শেষ, পরবর্তী ইউনিটের দিকে আমাদের যেতে হবে। হ্যাঁ, আমি তো এই জঙ্গল ভালোভাবে চিনি না, তোমরা তো ভালোভাবে চেনো, কোথায় কি আছে সব কিছু জানো। চলো সামনের দিকে এগিয়ে যাও। আকাশ তাদের নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসলো বড় একটা আস্তানার সামনে। আকাশ আস্তানার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। তাদেরকে আসতে দেখে একজন বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা এখানে কি করো? তোমাদের আস্তানা কি হয়েছে? ওখানে যাও। আর কত থাকবো ভাই, 3 জন একসাথে প্রায় 1 বছর ধরে তো থাকতেছি, না তো পারতেছি পরিবারের মুখ দেখাতে আর না পারতেছি কিছু করতে। পরিবারের মুখ দেখতে হলে এমনিই মরতে হবে তোমাদের। তাহলে তোদের লাশগুলো আমরা তোদের পরিবারের কাছে পাঠিয়ে দিতে পারবো।
এটা বলতে না বলতেই বাইরে থেকে আকাশ তাদের উপর গুলি চালাতে লাগলো। এদিকে বাকি তিনজনও তাদেরকে গুলি করে মেরে ফেললো। আমরা তাদের সাথে কাজ করি আর তারাই কিনা আমাদের বলে মেরে ফেলবে। এখন মর শালারা। ও সিট, আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি। বাইরে তো সিসি ক্যামেরা লাগানো আছে, ওইখানে তো আমাদের ছবি উঠে গেছে। কিছুই হয় নাই। আমরা এই ডেরার ভিতরে ঢোকার সময় গুলি করে সেই সিসি ক্যামেরা উড়িয়ে দিয়েছি। প্রত্যেকটা ডেরার সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছি। কেউ আমাদের কিছু করতে পারবে না। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আকাশ ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল সন্ধ্যা নেমে এসেছে। আকাশ তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, এখন আমাদের কোনোভাবেই সামনে এগিয়ে যাওয়া যাবে না, কারণ আমরা যদি এখন অন্য ডেরার দিকে এগিয়ে যেতে চাই তাহলে অনেক রাত হয়ে যাবে সেখানে যেতে। আজকে না হয় আমরা এখানে থাকি, কি বলো তোমরা? ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানে থাকি, সকালে না হয় আবার যাওয়া যাবে। সবাই একসাথে ছাপড়ির ভেতরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষ করেই আকাশ তার ওয়াকি টকিটা চালু করে বলতে লাগলো, হ্যালো স্যার, আমি আকাশ বলতেছি। আমি কোনো কিছু হয় নাই, আমি ওয়াকিটকি বন্দি করে ফেলেছিলাম, কারণ ওই সময় শত্রুরা ছিল। ঠিক আছে, যাই করো না কেন খুব সাবধানে করবি। দোয়া করি যাতে এই মিশন খুব তাড়াতাড়ি শেষ করে আসতে পারো। হ্যাঁ স্যার, আশা করি আজকে থেকে 7 দিনের মধ্যে এই মিশনটা শেষ করে আমি চলে আসব। আকাশ আরও কিছুক্ষণ কথা বলে ওয়াকি টকি আবারও বন্ধ করে ফেলল। সকাল হতেই আবারও রওনা দিল অন্যান্য ডেরার দিকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আকাশ এবং বাকি তিনজন চলে আসলো সেই ডেরায়। আকাশ তাদের পোশাক পরেছে, তাই তারা আকাশকে চিনতে পারেনি যে সে বাইরের লোক। কি ব্যাপার, তোমরা তোমাদের আস্তানা ছেড়ে এখানে এসেছো কেন? ওইখানে ভালো লাগে না, তাই একটু ঘুরতে আসলাম। যদি আপনাদের সমস্যা হয় তাহলে বলেন, আমরা চলে যাইতেছি। না, আমাদের কোনো সমস্যা নেই, থাকো এখানে, আমরা একটু বাইরে থেকে আসতেছি। ওরা যে বাইরে যেতে যাবে এমন সময় আকাশ এবং বাকি তিনজন ওদের ওপর গুলি করতে লাগলো। কয়েকটা গুলি করতেই ওরা মারা গেল। আকাশ ডেভিল মার্কা একটা হাসি দিয়ে বলতে লাগলো, তোমরা আমাকে অনেক সাহায্য করতেছো, তোমাদের এই সাহায্য আমি কখনোই ভুলবো না। সরকারের কাছে আমি আবেদন করব যাতে তোমাদের কোনো কিছু না করি, তোমাদের যাতে একটা চাকরি এবং থাকার জায়গা করে দেয়। আমাদের কোনো কিছুই লাগবে না, আমাদের যাতে জেলে না ঢোকায় সেটাই ব্যবস্থা করবেন আশা করি। ইনশাল্লাহ, আমি থাকতে তোমাদের জেলে ঢোকাতে দেব না। চলো এখন সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। আকাশ সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। এভাবেই কেটে গেল 3 দিন। প্রায় অনেকগুলো আস্তানার লোকেদের মেরে ফেলেছে। এদিকে সিসি ক্যামেরায় সব কিছু দেখতেছে একজন মধ্যবয়স্ক, আর মুস্কি মুস্কি হেসে বলছে, আসো আসো, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমার প্রত্যেকটা সদস্যদের মেরে ফেলে তোমরা ভাবছো আমি কিছুই জানবো না? তোমরা আমার কোনো কিছুই করতে পারবে না। তোমরা একবার এখানে আসো, এরপর দেখো তোমাদের কি অবস্থা করি। এই বলে মাহফুজ ডেভিল মার্কা একটা হাসি দিল। এটা সেই হাসি যেটার পেছনে অনেক কিছু লুকিয়ে আছে। এদিকে আকাশ এবং বাকি তিনজন নিয়ে চলে আসলো অন্য একটা ডেরায়। আস্তে আস্তে করে সকল আস্তানার লোকেদের মেরে ফেললো। আকাশ এক জায়গায় বসে আছে, হঠাৎ একটা গুলি এসে লাগলো তার হাতে। আকাশের হাত থেকে পিস্তলটা পড়ে গেল। আকাশ সামনের দিকে তাকাতেই দেখতে পেল একজন মধ্যবয়স্ক লোক কয়েকজন বডিগার্ড নিয়ে এদিকেই আসছে। এই আমাদের লিডার আসতেছে, ওনাকে বাঁচাতে হবে যে করেই হোক। উনি দেশের সৈনিক, আমরা ওনাকে যে করেই হোক বাঁচাবো। এই বলে 3 জন লোক আকাশের সামনে এসে দাঁড়ালো। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার আপনি চিন্তা করবেন না, আমরা থাকতে আপনার কোনো কিছু হতে দেব না। তোমরা সামনে থেকে সরে যাও, আমি ওনার সাথে সরাসরি কথা বলবো। ওরা সামনে থেকে সরে যেতেই আকাশ শত্রু লিডারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি তোমার সাথে একান্তই বসে এটার সমাধান করতে চাই। সমাধান? তাও আবার আমার সাথে? হাসালি রে, গত 20 বছর ধরে আমি এই কাজ করে আসতেছি, আর তুই কিনা বলতেছিস সমাধান করবি? তোর মতো অজস্র সৈনিক ওই যে দেখ, তাদেরকে মেরে কঙ্কাল বানিয়ে ঝুলিয়ে রেখেছি, তোকেও ঝুলিয়ে রাখবো। মনে রাখিস আমি মাহফুজ পাটোয়ারি। আমার এক কথায় সবাই উঠে বসে, তোকে এখানে মেরে ফেলবো এখন। আমাকে মারার আগে তোকে 10 বার জন্ম নিতে হবে মাহফুজ পাটোয়ারি। আমি সামান্য সৈনিক হলেও তোর এমন হাল করব, দেখ তুই।
এই বলে আকাশ তার পকেট থেকে বিচুটি পাতা বের করে তাদের ওপর ছুঁড়ে মারল। বিচুটি পাতার গুঁড়া তাদের শরীরে পড়তেই ওরা ছটাফট করতে লাগলো আর বলতে লাগলো, এই বাচ্চা, তুই আমাদের শরীরে কি ঢেলে দিয়েছিস? এটা আমাদের শরীরে এত চুল খাচ্ছে কেন? তোরা এই জঙ্গলে থাকিস আর তোরা জানিস না এটা যে পিছুনি পাতার গুঁড়া। এখন তোরা এভাবেই লাফালাফি কর কিছুক্ষণ, আমি না হয় তোদের একটা ভিডিও করে রেখে দিই যাতে আমার অফিসারদের দেখাতে পারি। কি বলো তোমরা? এই সবাই দেখো দেখো, আমাদের লিডার লাফালাফি করতেছে, মনে হচ্ছে আমাদের সাথে ইঁদুর খেলা খেলতেছে। আমরা বিড়াল আর ওনারা ইঁদুর, চলো আমরাও খেলি তাদের সাথে। এই বলে ওই তিনজন এবং আকাশ তাদের সাথে দৌড়াদৌড়ি করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আকাশ মাহফুজ পাটোয়ারি পায়ে 3টে গুলি করলো। সাথে সাথে মাহফুজ পাটোয়ারি মাটিতে পড়ে গেল। মাটিতে পড়তেই মাহফুজ পাটোয়ারি বলতে লাগলো, দেখ, তুই আমাদের সাথে এটা ভালো করলি না, তোর এমন হাল করব, একবার আমাকে ছেড়ে দিয়ে দেখ কি করি। আরে এতক্ষণ তো তোকে ছেড়েই দিয়েছিলাম, আমরা কি তোকে ধরেছিলাম নাকি? এই তোমরা কিছু বলো না কেন? ওনারা তো ইঁদুর বিড়াল খেলা খেলছিল, তাই না? আমরা কি তাকে ধরেছিলাম? না না, আমরা তো তাকে ধরি নাই। এখন তোমাকে বাবাজি এখন শিক্ষা দিবে, সারা জীবন মনে রাখবে। এই তোমরা এই শালাকে বেঁধে আমাদের সাথে নিয়ে চলো, আর তোমাদের 10 জনকে বলতেছি তোমাদের লিডারকে বেঁধে কাঁধে করে নিয়ে যাবে আমাদের সাথে। কাঁধে করে নিয়ে যেতে হবে না, এই যে সামনে রাস্তা আছে এই জঙ্গল থেকে বের হওয়ার, আর ওদের গাড়িও আছে, আমরা খুব সহজে বের হয়ে যেতে পারবো এই জঙ্গল থেকে। তাহলে তো ভালোই হলো, চলো যাই তাহলে। এই বলে আকাশ তাদের সাথে যেতে লাগলো। গাড়িতে উঠে বসে পড়লো। পকেট থেকে ওয়াকি টকিটা বের করে চালু করতেই ওই পাশ থেকে মাসুম বলতে লাগলো, আকাশ, তোমার আর কতদিন সময় লাগবে মিশন শেষ করতে? আমরা যে অপেক্ষা করতেছি তোমার জন্য। স্যার, মিশন শেষ করে ফেলেছি, আমরা চলে আসতেছি। যাইতে যাইতে হয়তো সন্ধ্যা হবে। আপনি এক কাজ করেন, সকল টিভি চ্যানেলদের খবর দিয়ে দেন, অনেক বড় ব্রেকিং নিউজ হতে চলেছে। আর এই জঙ্গল থেকে চন্দন কাঠের সাথে আরও অনেক দামি দামি ড্রাগস এবং মাদক পাচার করা হয়, সকল প্রমাণ আমরা নিয়েই আসতেছি। ঠিক আছে, আসো তাহলে। 14 দিনে আকাশ পুরো মিশনটা কমপ্লিট করে ফেললো। আকাশ এই 14 দিনে একটুও ঘুমায়নি। আকাশের চোখের নিচে কালি পড়ে গেছে অনেক। সিটের সাথে হেলান দিয়ে বসে পড়লো আকাশ। ভারী একটা নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো, যাক, অবশেষে 14 দিনের মিশনটা কমপ্লিট করতে পারলাম। ভাবছিলাম তো আমি এই মিশনটা কমপ্লিট করতে পারবো না, তবে তোমরা আমার সাথে ছিলে, তাই আমি এই মিশনটা কমপ্লিট করতে পেরেছি। তোমরা যদি না থাকতে তাহলে আজকে আমি মারা যেতাম। স্যার, আপনি আমাদের দেশের সৈনিক, আমরা কিভাবে আপনার সাথে বেইমানি করব বলেন? একসময় আমরা ছিলাম দেশের সৈনিক, কিন্তু সময়ের কারণে আমরা হয়ে উঠেছি দেশের শত্রু। এখন যেখানেই যাই না কেন আমাদের কোনো কাজ দেয় না। চিন্তা করো না, ক্যাম্পে গিয়ে তোমাদের আসল পরিচয় বের করে এরপর সসম্মানে তোমাদেরকে আবারও পুলিশে ঢোকানো হবে। ধন্যবাদ স্যার, আপনার মুখে এ কথা শুনে আমরা অনেক খুশি হয়েছি। আকাশ আর কিছু বলল না, কিছুক্ষণ ঘুমিয়ে নিল। প্রায় 4 ঘন্টা পর আকাশদের গাড়ি প্রবেশ করলো ক্যাম্পের ভেতর। বিভিন্ন টিভি চ্যানেলের লোকেরা এসে বসে আছে, কখন আকাশ আসবে তাদের অপেক্ষার প্রহর শেষ করে আকাশ এসে পৌঁছায়। গাড়ি থেকে নামতেই আকাশকে ঘিরে ধরে সাংবাদিকরা। আকাশ তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, আপনারা অধৈর্য হবেন না, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব। আপনারা প্লিজ একটু বসেন। আমি অনেক ক্ষুধার্ত, কারণ গত 14 দিন আমি তেমন বেশি কিছু খেতে পারি নাই। সামান্য মাত্র পানি ছাড়া আমাকে একটু খাওয়ার সময় দেন, আমি খাবার খেয়ে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে স্যার, আপনি যান, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। যেহেতু আমরা 4 ঘন্টা অপেক্ষা করতে পারছি, এখন আপনি চলে এসেছেন, আপনাকে খাবার জন্য 30 মিনিট সময় তো আমরা দিতেই পারি, আপনি যান। আকাশ চলে আসলো ক্যাম্পের ভেতরে। ফ্রেশ হয়ে বসতে মাসুম এবং মাহমুদুল আকাশের জন্য ভালো ভালো খাবার নিয়ে আসলো, সাথে বাকি 3 জন যারা ছিল তাদের জন্য। খাওয়া দাওয়া শেষ হতেই আকাশ অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলো বাইরে। বড় ল্যাম্পপোস্টের সামনে দাঁড়িয়ে আকাশ বলতে লাগলো, আপনারা খুব ভালো করেই জানেন গত 20 বছরে চন্দন কাঠ এবং অনেক ড্রাগস এবং মাদক পাচার হয়েছে। ওইগুলো আমরা কোনোভাবেই ধরতে পারি নাই। আমার স্যার এই থানার কমিশনার
মাসুম, উনি আমাকে এবং মাহমুদুলকে এই মিশনে পাঠাবে বলেছিল। মাহমুদুলের আম্মু ওই দিন খুব অসুস্থ থাকার কারণে সে আর যেতে পারে নাই। তবে আমি এই মিশনটা কমপ্লিট করতে পেরেছি এই তিনজনের কারণে। মাসুম স্যার, এই তিনজন হচ্ছে আমাদের অনেক পুরনো অফিসার। আপনি তিনজনের লিস্ট বের করে ওনাদেরকে আবারও পুলিশে ফিরিয়ে আনবেন আশা করি। এই যে দেশের শত্রু এই মাহফুজ পাটোয়ারিকে, যাকে কেউ ধরতে পারে নাই, তাকে আজকে আমি ধরে নিয়ে এসেছি। সবাই তার কঠিন একটা শাস্তি দেওয়ার জন্য তৈরি থাকেন। সাংবাদিকদের আরও প্রশ্নের উত্তর দিয়ে আকাশ চলে গেল তার কেবিনে। তার বাটন ফোনটা ওপেন করতেই অজস্র কল, অজস্র মেসেজ আসতে লাগলো। কলগুলো ছিল নিলয়ের। আকাশ ফোন দিল তার আম্মুর কাছে। তার আম্মু কলটা রিসিভ করতে বলতে লাগলো, বাবা কেমন আছিস তুই? ঠিক মতো ফিরেছিস তো? তোর কোনো ক্ষতি হয় নাই তো? না আম্মু, আমার কোনো ক্ষতি হয় নাই। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমি আসতেছি কয়েকদিন পর। কয়েকদিন পর না হয় তুমি কালকে বাসায় চলে যাবে। এই নাও, সরকারের থেকে একটা গাড়ি গিফট করা হয়েছে, আর এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম। আর মাহমুদুল, সে কমিশনার চেয়ারে বসবে না, সে তোমাকে বসাতে চায়, তাই তুমি কি বলো? আমি মাহমুদুলের সাথে কথা বলবো, দেখি সে কেন আমাকে চেয়ারে বসাতে চাই। আকাশ, আমি অনেকদিন থেকেই কাজ করতেছি, তাই বলছি আমি এই চেয়ারের যোগ্য সেটা কিন্তু না। যে যোগ্য আমি তাকে চেয়ারে বসতে বলবো। তুই সে যোগ্য, তাই আমি তোকে বসতে বলতেছি। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস আমি না হয় বসবো। আজ থেকে তুমি এই চেয়ারের মালিক। আমি রিটায়ার নিয়েছি, আজ থেকে আমি আমার চাকরি জীবন থেকে সরে গেলাম। দোয়া করেই তোমরা সামনে এগিয়ে যাও। আকাশ খুশি হয়ে জড়িয়ে ধরল দুজনকে। রাতে একটা ঘুম দিয়ে পরের দিন সকালে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই নীলা এসে দরজা খুলে দিল। নীলাকে দেখে বেশ কিছুটা অবাক হলো আকাশ, আর বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে কি করেন? আপনার তো এখানে থাকার কথা না। আকাশ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে চিনতে পারি নাই, আমি তোমাকে অনেক অবহেলা করেছি, আমাকে মাফ করে দাও। এখন মাপ চাইলে কি হবে, আর না চাইলে কি হবে? সাইড দেন, আমি ভিতরে যাই। এই বলে আকাশ চলে গেল ভেতরে। এদিকে নিলয় বসে আছে সোফায় আকাশের পাশে। এমন সময় নিলয় আকাশের হাত ধরে বলতে লাগলো, আকাশ প্লিজ, তুই আমার বোনকে বিয়ে কর, না হলে আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না রে। তোর এই অহংকারী বোনকে বিয়ে করে আমি আর জ্বালা সহ্য করতে চাই না। তুই প্লিজ কথা বলিস না। আমি তোর পায়ে পড়তেছি, প্লিজ বন্ধু, আমার বোনকে বিয়ে কর। নিলয়ের অনেক অনুরোধে আকাশ রাজি হলো নীলাকে বিয়ে করতে। রাতে কাজী ডেকে আকাশ আর নীলার বিয়ে করিয়ে দিল সবাই। বাসর ঘরে বসে আছে নীলা। এদিকে আকাশ রুমের ভেতরে প্রবেশ করতেই নীলা এসে আকাশের পা ধরে সালাম করলো আর বলতে লাগলো, আমি আমার ভুলের জন্য খুবই অনুতপ্ত। আকাশ, আমাকে মাফ করে দাও, আমি আর কোনো দিন এমন ভুল করব না। ঠিক আছে, মাফ করে দিলাম। এখন চলেন, যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা আমাদের নতুন জীবন শুরু করি। চলেন। আকাশ নীলাকে জড়িয়ে ধরে তার কপালে কিস করে দিল। আস্তে আস্তে করে আকাশ নীলার ঠোঁট থেকে শুরু করে সকল জায়গায় কিস করা শুরু করলো। বেশ কিছুক্ষণ কিস করার পর আকাশ নীলার শাড়িটা দূরে একটানে খুলে ফেললো। বাকিটা ইতিহাস। আজকের গল্পটা এই পর্যন্তই। ইতিহাসে 302 নাম্বার পাতায় সব কিছু লেখা আছে। পরবর্তীতে কি হয়েছে বাসরাতে আজকে না হয় এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মিন্টু ক্রিয়েটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পারেন।